1993 সালে ফিনিক্স সানসের বিরুদ্ধে শিকাগো বুলসের হয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিলেন মাইকেল জর্ডান। অনেকের মতে এটা ইতিহাসের সেরা ফাইনাল, অনেকের মতে ওই মহাকাব্যিক ফাইনালের পর মাইকেল জর্ডান হয়ে যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাস্কেটবল খেলোয়াড়। ঠিক যেমনটা ঘটেছিল 86 বিশ্বকাপ ফুটবলে ম্যারাডোনা কিংবা 22 মেসির ক্ষেত্রে। দিন দুনিয়া ভুলে তাদের লক্ষ্য ছিল একটাই, বিশ্বকাপ। একই কথা আসে যখন 1964 সালে মাত্র 22 বছর বয়সে মোহাম্মদ আলী সনি ব্লেস্টেনকে পরাজিত করে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন। ম্যাক্সওয়েলের সেই ঐতিহাসিক ডাবল সেঞ্চুরির কথা মনে আছে? আশেপাশে সব কিছু ভুলে গিয়ে একটা ভিন্ন জগতে চলে গিয়েছিলেন তিনি। প্রতিবার পরিশ্রমের সাথে মাইকেল জর্ডান, ম্যারাডোনা, মেসি, মোহাম্মদ আলী বা ম্যাক্সওয়েলের আলাদা কিছু একটা ছিল। মনোবিজ্ঞানীরা এই মুহূর্তকে ফ্লো স্টেট বা প্রবাহ অবস্থা বলে। বিশেষ এই মুহূর্তে বিভ্রান্তিগুলো ম্লান হয়ে যায়, সময় থেমে যায় এবং সমস্ত ফোকাস থাকে একটি কাজের দিকে। ফ্লো তথ্য নিয়ে প্রথম হাজির হয়েছিলেন জার্মান মহাকবি গটে, যদিও সেক্ষেত্রে গটে ফ্লো বোঝাতে জার্মান শব্দ রাউস ব্যবহার করেছিলেন, যার অর্থ আনন্দে প্রবাহিত হওয়া। পরবর্তীতে গটের স্বদেশী বিখ্যাত ফ্রেডরিক নিটসে রাউস বা ফ্লো স্টেট নিয়ে বিস্তর লেখালেখি করেন। তিনি ছিলেন ডারউইন পরবর্তী প্রধান দার্শনিক। তিনি বিশ্বাস করতেন আমাদের শরীর যেমন বিকশিত হয়, মস্তিষ্কও ঠিক তেমনই। 20 শতকে এসে এই তথ্যকে জোরালো করেন মিহাইল সিক্সে-মিহালি। তাকে গডফাদার অফ ফ্লো সাইকোলজিস্ট হিসেবে ডাকা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ইউরোপীয়দের উপর নেমে আসা অভিঘাত ভাবিয়ে তোলে মিহালিকে। তিনি দেখতে পান যুদ্ধের সময় চাকরি, বাড়িঘর, নিরাপত্তা হারানোর পর কেউই সন্তুষ্টিভাবে জীবনযাপন করতে পারছে না। তার পর্যবেক্ষণ তাকে বেঁচে থাকার জন্য জরুরি বিষয়গুলোর প্রতি কৌতূহলী করে তোলে। উত্তর খুঁজতে গিয়ে তিনি শিল্প, দর্শন এবং ধর্ম নিয়ে ব্যাপক পড়াশোনা শুরু করেন। এর এক পর্যায়ে তিনি ফ্লোয়ের অস্তিত্ব খুঁজে পান। তার গবেষণা তাকে এক উপসংহারে নিয়ে যান, যেখানে সুখ হলো একটি অভ্যন্তরীণ অবস্থা যা বাহ্যিক কিছু বিষয়ের উপর নির্ভর করে। ফ্লো স্টেটের সময় মস্তিষ্কের ভেতরে কী ঘটে তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। তবে মনোবিজ্ঞানীরা মনে করেন এই সময় প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকলাপের মাত্রা কমে যায়। মানুষ চিন্তা করে তার লিম্বিক তন্ত্রের প্রিফ্রন্টাল অঞ্চলে। এই অঞ্চলের চিন্তার উপাদান হিসেবে স্নায়ুগুলো যে দুটি তত্ত্ব উপাদান বেশি মাত্রায় পাঠায় তা হচ্ছে দৃশ্য এবং ভাষা। মস্তিষ্কের লিম্বিক তন্ত্র আবেগ, আচরণ, অনুপ্রেরণা, দীর্ঘমেয়াদী স্মৃতি, এমনকি ঘ্রাণের মতো উচ্চতর ফাংশনগুলোকে নিয়ন্ত্রণ করে। মানুষের আবেগতাড়িত ভূমিকা কেমন হবে তার একটি বড় অংশ নির্ধারিত হয় লিম্বিক তন্ত্রের কার্যকলাপের মাধ্যমে। যখন প্রিফ্রন্টাল কর্টেক্স নিষ্ক্রিয় থাকে তখন আমরা আমাদের আশেপাশে এবং নিজেদের সম্পর্কে কম সচেতন হই, আর সেই মুহূর্তে আমরা আমাদের সিলেক্টিভ কাজগুলোতে 100% ফোকাস রাখতে পারি। আমাদের সকলের জন্যই এই অবস্থা অনুভব করা সম্ভব। কাজের চ্যালেঞ্জ ও দক্ষতার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াই ফ্লো স্টেটে পৌঁছানোর প্রধান চাবিকাঠি। যখন চ্যালেঞ্জ আপনার ক্ষমতাকে অতিক্রম করবে তখনই আপনি আপনার কাজে সবচেয়ে বেশি মনোযোগ দিতে পারবেন এবং তখনই আপনি আপনার মধ্যে ফ্লো স্টেট অনুভব করতে পারবেন। আর স্পষ্ট করে যদি বলি, কোনো কাজ এত সহজ হওয়া উচিত না যে সেটা বিরক্তিকর লাগে, একই সাথে এতটা চ্যালেঞ্জিংও হওয়া উচিত না যেন নিজেকে হতাশ হতে হয়। প্রবাহে পৌঁছানোর ক্ষেত্রে স্টেট সেট করার জন্য আপনি বিভিন্ন জিনিস করতে পারেন, যা সাইকোলজির ভাষায় ফ্লো ট্রিগার হিসেবে পরিচিত। গবেষকরা বিভিন্ন উপায়ে প্রায় 22টি ট্রিগার খুঁজে পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে মৌলিক ট্রিগার হচ্ছে গভীর মনোযোগ। মনোযোগ বাড়াতে দিনে অন্তত 90 থেকে 120 মিনিট আলাদা করে সময় রাখা উচিত। অর্থাৎ এই সময় মনোযোগ ধরে রাখতে ফোন, ইমেল, এমনকি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাটাই জরুরি। শুধু তাই নয়, আপনার চারপাশ থেকে এমন সবকিছু দূরে সরিয়ে রাখতে হবে যা ফ্লোতে পৌঁছানোর পথে বাধা হতে পারে। সর্বশেষ যেটা জরুরি, সম্মিলিত ফোকাস ধরে রাখা। এই ফোকাস নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন।